রাজধানীর সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে গুলিস্তান 0 পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। যুক্ত হচ্ছেন। আরিফ, সড়কে অফিসগামীদের চাপ এই মুহূর্তে কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। লিনিয়া, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর গুলিস্তান 0 পয়েন্টে। আমরা এর আগেও রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরেছি। আমরা দেখতে পাচ্ছি যেটা সকাল থেকে রাজধানীর এই সড়কগুলোতে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। আপনি জানেন যে আজকে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত 11 ঘন্টার কারফিউ শিথিল চলছে এবং এই শিথিল অবস্থায় ভোর থেকেই এই গাড়িগুলোর চাপ বেড়েছে। এই মুহূর্তে যদি গুলিস্তানের কথা বলি তাহলে হচ্ছে গুলিস্তান যে সড়কগুলো রয়েছে সবগুলো সড়কেই গাড়ির অতিরিক্ত চাপ থাকায় যানজট সৃষ্টি হয়েছে এবং অফিসগামী যে মানুষজন ছিলেন তারা অফিসে পৌঁছানোর পরও সড়কের প্রায় বেহাল অবস্থা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখেছি বিভিন্ন সড়কেই তারা তৎপর রয়েছেন। ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারা এই যানজট নিরসনে তারা কাজ করছেন। এছাড়া আমরা দেখেছি যে সেনা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা যে সরকারি যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তায় তারা কাজ করছেন। একই সঙ্গে পুলিশ, বিজিবি, র্যাবের যে টহল গাড়িগুলো রয়েছে সেগুলো টহল দিচ্ছে। তবে বলা চলে যে যারা খেটে খাওয়া মানুষ কিংবা অফিসগামী মানুষ তারা সকাল থেকে বের হয়েছেন এবং এই মুহূর্তে যে লোকাল বাসগুলো রয়েছে, ব্যক্তিগত গাড়ি, এছাড়া রিক্সা, অটো রিক্সা সহ যে পরিবহনগুলো রয়েছে সেগুলোর অতিরিক্ত মাত্রা চাপ রয়েছে। আমি যদি একটু বলি আপনাকে, যেহেতু আজকে থেকে মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ রবিবার, সোমবার এবং মঙ্গলবার 11 ঘন্টা যে কারফিউ শিথিল, এই 11 ঘন্টার মধ্যে যাদের কাজ রয়েছে তারা কিন্তু তাদের সে কাজে বের হচ্ছেন এবং সে কাজে বের হয়ে তারা আবার নির্দিষ্ট সময় বাসা পৌঁছে যাচ্ছেন। আপনি জানেন যে অফিস যে রয়েছে সে অফিসগুলো চলছে কারফিউ শিথিল অবস্থায়। সরকারের যে নির্ধারিত সময় রয়েছে সেই নির্ধারিত সময়ে সরকারি, বেসরকারি, ব্যাংক সবগুলো অফিসে খোলা রয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যানজট অনেকটাই নেই বললে চলে। তবে যে যানজটটি এই মুহূর্তে রয়েছে সেটির কারণ হিসেবে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ রয়েছে, মেট্রো রেল বন্ধ রয়েছে, সেই যে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসের যে যাত্রীরা ছিলেন তারা এখন লোকাল যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোতে তারা যখন বাসা থেকে বের হচ্ছেন সে জ্যামের মধ্যে তাদেরকে পড়তে হয়েছে। আপনি জানেন যে দেশে কয়েকদিন কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, দুর্বৃত্তরা যে হামলা চালিয়েছে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সহ যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো ছিল যেগুলো যাতায়াতের জন্য খুব বেশি উপকারী ছিল এই রাজধানীবাসীর জন্য, খুব দ্রুত তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারতেন, সেই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই স্থাপনাগুলো রয়েছে, সেই স্থাপনাগুলোতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে যে কর্মকাণ্ড তারা ঘটিয়েছে এবং সেই নৃশংসতার কারণে সেই পরিবহনগুলো বন্ধ রয়েছে। আর সেই বন্ধের প্রভাব পড়েছে রাজধানীর অন্যান্য যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে। আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর গত কয়েকদিন যাবতে যখন থেকে কারফিউ শিথিল করা হয়েছে তখন থেকেই যানজটের চাপ বেড়েছে এবং অল্প সময়ের জন্য যেহেতু প্রথম থেকে শিথিল করেছে এবং এখন 11 ঘন্টা শিথিল রয়েছে, সে 11 ঘন্টা শিথিলের মধ্যেই রাজধানীর যে মানুষগুলো রয়েছে তারা এই পরিবহনে যাতায়াত করছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সুবিধাটা রাজধানীবাসী ভোগ করেছে এয়ারপোর্ট থেকে একেবারে হাতিরঝিল পর্যন্ত, সে এলিভেটেড এক্সপ্রেস বন্ধ থাকার কারণে উত্তর থেকে যারা মতিঝিল কিংবা এই দিকে যারা অফিসে আসেন তারা এখন এই পরিবহনগুলো ব্যবহার করার কারণে অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া মিরপুর থেকে, উত্তরা দিয়াবাড়ি থেকে যারা মেট্রো রেল ব্যবহার করতেন, যারা মেট্রো রেল ব্যবহার করে মতিঝিল পর্যন্ত আসতেন যেখানে সময় লাগতো 10 থেকে 15 মিনিট, সেই যাত্রীরাও এখন পরিবহনেই তারা চড়ছেন, ব্যক্তিগত গাড়ি এবং লোকাল বাসে তারা যাতায়াত করছেন। আর এই লোকাল বাস এবং ব্যক্তিগত গাড়ির চাপ অনেকটুকু রয়েছে। এছাড়াও জানেন যে নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি সড়ক বন্ধ রাখা হয়েছে। সেই সড়কগুলো বন্ধ রাখার কারণে আমরা দেখেছি যে যানজটের অনেকটুকু বৃদ্ধি পেয়েছে। তবে ট্রাফিক পুলিশের অনেকটুকু ব্যাক পেতে হচ্ছে, কারণ বেশিরভাগ সড়কে যেহেতু গাড়ির চাপ বেশি রয়েছে তারা তাদের যে সড়কগুলো ক্লিয়ার রাখার জন্য যে চেষ্টা করছেন সে চেষ্টাতে অনেকটুকু তারা ব্যাক পেতে হচ্ছে এবং তারা চেষ্টা করছেন যাতে করে কোনো প্রকার অতিরিক্ত যানজট সৃষ্টি না হয়, যার কারণে তারা যে সড়কটি ক্লিয়ার রয়েছে সে সড়কের গাড়িগুলো তারা বের করে দেওয়ার চেষ্টা চলছে। আমি যদি একটু দেখাই, পল্টনের যে সড়কটি রয়েছে সেই সড়কের গাড়িগুলো কিন্তু
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে। সেখান থেকে অর্থাৎ মিরপুর এবং উত্তরা থেকে যে গাড়িগুলো এসে গুলিস্তান হয়ে সদরঘাটে চলে যায়, সেই গাড়িগুলো কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে। অর্থাৎ সেই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন যানজট ছাড়ছে না, তারা অনেকেই পায়ে হেঁটেও বের হচ্ছে। তারা বলছেন যে যদি এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রো রেল আগুন দিয়ে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত না হতো, স্থাপনাগুলো ভাঙচুর এবং যে অগ্নিসংযোগ করেছে, তাহলে তাদের যে সহজে যে যাতায়াতের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু তারা করতে পারতেন। কিন্তু সেটি বন্ধ থাকার কারণেই তাদেরকে এই মুহূর্তে বিভিন্নভাবেই যাতায়াত করতে হচ্ছে। অর্থাৎ রিক্সা, অটোরিক্সা, বাস কিংবা ব্যক্তিগত পরিবহন, সেটিতেই তারা যাতায়াত করছেন। এছাড়াও যারা উবার কিংবা অন্যান্য যে যানবাহন রয়েছে সেগুলিতে যাতায়াত করছেন। যেহেতু আপনি জানেন যে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার কারণে যে পরিবহন সার্ভিসগুলো ছিল, পাঠাও, উবার, সেগুলো বন্ধ ছিল। তবে গতকাল বিকেল থেকে যখন মোবাইল ইন্টারনেট চালু করা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে উবারে যেসব যাত্রীরা যাতায়াত করতেন পাঠাওতে, তারাও বের হচ্ছেন এবং সেই গাড়িগুলোরও চাপ এই সড়কে লক্ষ্য করা যাচ্ছে। তবে সব মিলে বলা চলে যে আমরা আগে যেটি দেখেছি যে আমাদের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি বলছিলাম, মেট্রো রেল যখন চালু ছিল তখন যানজটের এমন ভোগান্তিতে নগরবাসীকে পড়তে হয় নাই। অবশ্যই যদিও সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ছাড়া তেমন একটি যানজট লক্ষ্য করা যেত না, তবে এই মুহূর্তে যানজট অনেকটুকু লক্ষ্য করা যাচ্ছে। গুলিস্তান থেকে যে বাসগুলো ছেড়ে আসছে, অর্থাৎ সদরঘাট থেকে যেগুলো ছেড়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে যাবে, সে বাসগুলো দীর্ঘক্ষণ জ্যামে দাঁড়িয়ে আছে। তবে বলা চলে যে দিনভর কারফিউর মধ্যে এভাবে যানজটের মধ্য দিয়ে নগরবাসীকে পারাপার হতে হচ্ছে এবং তাতেও তাদের মধ্যে এক ধরনের স্বস্তি রয়েছে। তারা বলছেন যে কারফিউ শিথিল করাতে তাদের যে কর্মকাণ্ডগুলো রয়েছে, স্বাভাবিক কর্মকাণ্ডগুলো, সেগুলো তারা পরিচালনা করতে পারছে। একই সঙ্গে তাদের যে যানবাহনের নিরাপত্তা, সেটিও যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, সেটি তো তারটুকু শান্তি পাচ্ছেন। তুলিনি, এই ছিল আমার কাছে গুলিস্তান 0 পয়েন্ট থেকে সর্বশেষ সংবাদ। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ। কারফিউ শিথিল করায় ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এ বিষয়ে বিস্তারিত জানবো। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন যে মহাসড়কে যানবাহনের চাপ আসলে কতটা, কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে, জানাবেন। আজকে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে একেবারে স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে। তবে সাইনবোর্ড থেকে রাজধানীর পথে যেসব যানবাহনগুলো অর্থাৎ কাজলা, শনিয়াকড়া হয়ে রাজধানীতে প্রবেশ করে, সেই ধরনের যানবাহনের চাপ কিছুটা কম। একই সাথে দূরপাল্লার যে যানবাহন রাজধানীর দিকে প্রবেশ করে, সেই যানবাহনও কিন্তু আজকে অনেকটা কম দেখেছি। তবে রাজধানী থেকে দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে যেসব যানবাহনগুলো ছেড়ে যায়, সেই যানবাহনের চাপ কিন্তু আজকে মহাসড়কে বেশ অনেকটাই রয়েছে। আমরা এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব যে মহাসড়কের বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ যেমনি রাজধানীতে যাওয়ার জন্য মহানগরগামী বাসের জন্য অপেক্ষা করছেন, তেমনি বাসও কিন্তু থেমে আছে। তবে দূরপাল্লার যে যানবাহনগুলো রাজধানীর দিকে প্রবেশ করে এই মহাসড়কে, সেই যানবাহনের চাপ কিন্তু আজকে অনেকটাই কম। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশের যে 30 কিলোমিটার, এই পুরো এলাকাতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। একই সাথে ঢাকা সিলেট মহাসড়কের যে 21 কিলোমিটার অংশ নারায়ণগঞ্জে, সেখানেও কিন্তু যানবাহনের একেবারে স্বাভাবিক গতি থাকলেও বাড়তি যে চাপ সেটি কম রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজও মহাসড়কের বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছেন এবং নারায়ণগঞ্জের মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে অবস্থান, সেটি কিন্তু আমরা আজকে সকাল থেকেই দেখেছি। নারায়ণগঞ্জের পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন বিশৃঙ্খলা এড়াতে পুলিশের যে সতর্ক অবস্থান সেটি চলমান থাকবে। একই সঙ্গে আপনি জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্প অঞ্চল, ফলে এখানে প্রচুর পোশাক কারখানা রয়েছে এবং এই পোশাক কারখানাগুলো থেকে রপ্তানিমুখী যেসব পণ্যবাহী যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলোও কিন্তু আজকে চট্টগ্রাম সহ বিভিন্ন যে পোর্ট রয়েছে, সেই পোর্টের উদ্দেশ্যে ছেড়ে যেতে আমরা দেখেছি। তো এই হচ্ছে আমার কাছে আজকে সকাল থেকে এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ থেকে সবশেষ। দর্শক, কারফিউ শিথিল করা ঢাকা চট্টগ্রাম সিলেটে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বিলাল হোসেন। কারফিউ শিথিল করায় সড়কে বেড়েছে ব্যস্ততা। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। আসলে যেটা বলছিলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আপনারা জানেন, কুমিল্লা গত
2 সপ্তাহ পর আসলে কুমিল্লা এখন স্বাভাবিক হয়েছে। তবে একটা বিষয় জানা রাখি, যেহেতু সারা বাংলাদেশে কারফিউ চলছে, সেই মোতাবেক কুমিল্লা সকাল ৬টা থেকে রাত ১০টার মধ্যে কারফিউ শিথিল করা হয়েছে। আমি আপনার জানা রাখি, জেলা ম্যাজিস্ট্রেট আমাদের তথ্য দিয়েছেন। তবে একটা বিষয় ক্লিয়ার, আমরা যারা এখানে বাস কাউন্টার রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন আসলে এখন যাত্রীদের চাপ রয়েছে, গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে যারা কুমিল্লা থেকে আসা ৬টা আন্তঃসংযোগ সড়ক রয়েছে, সেটা আন্তঃসংযোগ সড়কে আসা সবগুলো গাড়ি ছেড়ে যাচ্ছে, সকাল থেকে আমরা দেখেছি। তবে একটা বিষয় জানিয়ে রাখি, যাত্রীরা আসলে বলছেন যে এখন দেশে যে অবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে, সেদিক থেকে যারা যাত্রী কল্যাণ সমিতি এবং বাস মালিক সমিতি আমাদেরকে তথ্য জানিয়েছেন আসলে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে আসলে সকলেরই অর্থনৈতিকভাবে সকলে সফল হয়। তবে একটা বিষয় জানে কি, কুমিল্লা যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে লাইফ লাইন ক্ষেত্রে আসলে অর্থনৈতিক একটা বড় চাকা হচ্ছে কুমিল্লার এই মহাসড়ক। সেই মহাসড়কে আমরা নিরাপত্তা দেখতে পেয়েছি, নিরাপত্তা কোনো ঘাটতি নেই। আসলে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছেন এবং সেই সাথে যারা প্রশাসনের লোক রয়েছেন তারা বলছেন যে কুমিল্লার যে স্বাভাবিক পরিস্থিতি, আসলে সারা বাংলাদেশে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুমিল্লার যে আমরা যারা বাস মালিক সমিতি যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন আসলে সেনাবাহিনীর যে গাড়ি আমরা দেখে টহল দিচ্ছে এবং সেই সাথে পুলিশের গাড়ি এবং নিয়মিত আসলে টহলে আছে, যদিও কারফিউ শিথিল রয়েছে রাত ১০টা পর্যন্ত। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার যে পরিস্থিতি আমরা দেখেছি আসলে কোনোদিনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আরেকটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লার যে স্বাভাবিক জীবনযাত্রা আসলে এখন স্বাভাবিক জীবনযাত্রা ভালো হচ্ছে দিন দিন। এবং আরেকটা বলছে, যারা ব্যবসায়ী রয়েছে, বিপণী বিতানগুলো রয়েছে, তারা বলছেন আসলে মানুষের চলাফেরা যখন স্বাভাবিক হয় তখন আমাদেরও বেচা কিনা স্বাভাবিক হয়। সবকিছু মিলিয়ে আমি যদি বলতে চাই কুমিল্লার যে অবস্থা আসলে স্বাভাবিক। এ ছিল কুমিল্লার থেকে সর্বশেষ। দর্শক, কারফিউ শিথিল করায় সড়কে বেড়েছে ব্যস্ততা। কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবির জানাচ্ছিলেন আমাদেরকে বিস্তারিত। টানা কয়েকদিন স্থবিরতার পর সড়ক মহাসড়কগুলোতে যানবাহন চলাচল বেড়েছে। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আমরা সকাল থেকেই দেখেছি যে এখানে যাত্রীবাহী বাসের তুলনায় কিন্তু পণ্যবাহী গাড়ির সংখ্যাও কিন্তু একেবারেই কম না। তো সব কিছু মিলিয়ে কিন্তু স্থবিরতা কাটিয়ে গাড়ির সড়ক পরিবহন যে ব্যবস্থাটা সেটা কিন্তু এখন আগের মতন নেই। সেই সংখ্যা কাটিয়ে কিন্তু তারা স্বাভাবিকভাবে বা আগের চেহারায় ফিরতে শুরু করেছে সড়ক মহাসড়কগুলো। তবে চালকরা যেটা জানিয়েছেন যে এখানে কিন্তু আপনার যাত্রীদের উপস্থিতি একেবারেই সড়ক মহাসড়কে কমে গেছে, ফলে কিন্তু তারা যে গাড়ি চালাচ্ছেন সেটা কিন্তু তাদের কোনোভাবেই কিন্তু তেলের পয়সা হচ্ছে না, এরকমটা কিন্তু জানিয়েছেন। আপনারা জানেন যে এই সড়ক ব্যবস্থা স্বাভাবিক রাখতে কিন্তু বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছে, অর্থাৎ প্রতিটি পয়েন্টে পয়েন্টে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আমরা দেখেছি তাদের উপস্থিতি লক্ষ্য করার মতোই। এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা যাতে পরিবহন এবং যাতে গাড়ির যেন কোনো ক্ষতি সাধন না করতে পারে কেউ দুষ্কৃতিকারীরা, এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা মোতায়েন রয়েছে। সেই সাথে সড়ক মহাসড়কগুলোতে কিন্তু আপনারা দেখেছি আমরা যে সকাল থেকে দেখেছি যে দূরপাল্লার গাড়ির পাশাপাশি ছোট ছোট যে ব্যাটারি চালিত অটোরিক্সা সেগুলো কিন্তু উপস্থিতি একেবারেই কম বলা যায় না, এবং সব জায়গাতে তাদের উপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করা যাচ্ছে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে মহাসড়কগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা জানেন যে টানা কয়েকদিনের স্থবিরতার পর যে ঝিমিয়ে পড়েছিল সেগুলো কিন্তু এখন কাটিয়ে উঠে স্বাভাবিক চেহারায় কিন্তু ফিরতে শুরু করেছে। তো আমি যেখানটায় আছি সেখানে কিন্তু আপনারা দেখছেন যে যাত্রীবাহী বাসের পাশাপাশি কিন্তু পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছে রাস্তায়। তবে চালকরা যে অভিযোগ করেছে সেটা উপস্থিতি একেবারেই যাত্রী সংখ্যা কম এবং তারা এইভাবে কিন্তু তাদের কুলিয়ে উঠতে পারছেন না, এইরকমটাও কিন্তু জানিয়েছেন। তো সব কিছু মিলে আপনি জানেন যে 5 দিনের যে স্থবিরতা কাটিয়ে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি সড়ক মহাসড়কে কিন্তু বাড়তে শুরু করেছে। সেই সাথে আমরা বিভিন্ন স্ট্যান্ডগুলোতে দেখেছি যে মানুষের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তারা কিন্তু টিকিট সংগ্রহ করছেন এবং তারা কিন্তু যাচ্ছেন, স্বস্তিতেই যাচ্ছেন। তবে সড়ক মহাসড়কে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু যাত্রী এবং বাস চালক যারা রয়েছেন, গাড়ি চালক যারা রয়েছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান করছেন। তবে আমার কাছে এই ছিল গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে সর্বশেষ। দর্শক, গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। পটুয়াখালীর বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। সব ধরনের সবজিতে কেজি প্রতি বেড়েছে 5 টাকা পর্যন্ত। সেই সঙ্গে মাছের দাম ক্রেতা সাধারণের নাগালের বাইরে।
বাজার ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। ধন্যবাদ। যেমনটা আপনি বলেছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী পৌর নিউ মার্কেটে, যেখানে পটুয়াখালীর বড় বাজার। এখানে একসাথেই কিন্তু আপনি কাঁচা বাজার, মাছের বাজার এবং মাংসের বাজার পাওয়া যায়। এছাড়া কিন্তু নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু সব কিছুই পাওয়া যায়। আমি এখন একটু এই মুহূর্তে একটু কথা বলবো যে মাছের যে ব্যবসা করে তাদের কাছে আপনাদের শুনবো যে আসলে মাছের দাম এত কেন এবং কি জন্য, আসলে কি এটা কি জন্য মাছের দামগুলো এত হচ্ছে, মাছের দাম কেন এত বেশি? মাছের দাম এত বেশি, আমাদের দেশে যখন মাছের মৌসুম তখন আমাদের দেশে অবরোধ থাকে। এই অবরোধ থাকার কারণে বর্ষার কম, এই জন্য মাছ আমাদের দিকে কম হয়। কিনতে এসে আপনার কিরকম অসুবিধা হচ্ছে? কিন্তু সে আসছি তখন দেখি যে বাজারে পরিচিত অনেক মাছ উঠেছে ঠিকই, কিন্তু মাছের পরিচিতি যে খারাপ, যে মাছ এত দাম, কেনার মতো নাতই না, কিন্তু অনেক মাছই উঠেছে বাজারে। যে মাছ দাম চায় না, কমে না, সব জিনিসের দাম। আলু ৫৫টা, মরিচের কেজি ২০০টা, সব জিনিসের দাম বেশি, প্রায় ৬০-৭০ টাকা। কেমন তারা খাইবে কেন? গরিবে গরিব তো মারবে ভাতে। মধ্য আয়ের মানুষরা, বিশেষ করে নিম্নবিত্ত মানুষরা এবং পাশাপাশি কৃষকরা ঠকছে। কৃষকরা যে পরিমাণে উৎপাদন খরচ, সার, বীজ, কীটনাশক এবং তেলের যে খরচটা, সেই খরচটা দিয়ে সে বিক্রি করছে যেটা ১০ টাকা দামে, সেটা বাজারে এসে কাস্টমারকে কিনতে হচ্ছে ৪০ টাকা দামে। মাঝখানে যারা আছে তারাই আসলে সুবিধাটা ভোগ করে নিচ্ছে। ক্রেতা এবং বিক্রেতা যারা মূল উৎপাদনকারী তারা বাজারে ঠকে যাচ্ছে। যদি এটা বাজার মনিটরিং হয় তাহলে পরে এটা দেশের মানুষের জন্য ভালো হয় এবং নিম্ন আয়ের মানুষের জন্য ভালো হয়। ধন্যবাদ। একটা সময় ছিল যখন মানুষ বাজার করতে আসার কথা বললে কিন্তু সকাল উঠেই তৈরি হতো যে বাজার করার জন্য। আর এখন বর্তমান সময়ে যে বাজার কথা বললেই আসলে মানুষ একটা টেনশনের ভিতরে পড়ে যে আসলে আজকের দিনটা কীভাবে অতিবাহিত করা যায় এবং কালকে গিয়ে বাজার করব। আসলে এখন এই যে ভরা মৌসুম, এই মৌসুমে কিন্তু আসলে যে মাছ যেভাবে থাকার কথা সেভাবে কিন্তু মাছ পড়তেছে না। এছাড়া প্রত্যেকটা জিনিসের দাম এত আকাশ ছোঁয়া যে যারা সাধারণ জনগণ বা দিন আনে দিন খায় বা যারা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু আসলে বাজার খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ছিল পটুয়াখালী নিউ মার্কেট থেকে নিত্য পণ্যের দাম নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বশেষ। দর্শক, বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাইদ ইব্রাহিম। মৌলভীবাজারে লাগামহীনভাবে বেড়েছে নিত্য পণ্যের দাম। বাজার ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী সালে এলাহি কোটি। মৌলভীবাজারের দফায় দফায় বন্যা এবং চলমান আন্দোলনের ক্ষেত্রে সংঘর্ষ এবং তারপর কারফিউ এর কারণে মৌলভীবাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। সেই সাথে শাকসবজির দামটাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ১০০ টাকার নিচে কোনো শাকসবজি পাওয়া যাচ্ছে না। আমি কথা বলেছিলাম এই পেশার সাথে যারা সংশ্লিষ্ট আছেন, তারা বলছেন মৌলভীবাজারে বন্যার কারণে অনেক শাকসবজি নষ্ট হয়ে গেছে। বাইরে থেকে যেসব শাকসবজি আসে সেটা পরিবহন সংকটের কারণে সেটা আসতেছে না, যার কারণে এই অবস্থায় শাকসবজির দাম বৃদ্ধি করা হয়েছে। আপনাকে একটি বিষয় জানাতে যে যেটি হচ্ছে মৌলভীবাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ক্ষেত্রে কোনো বাধা ধরা নেই, কারণে অকারণে দাম বৃদ্ধি করা হয়। বর্তমানে মৌলভীবাজারে পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, রসুন ২২০ টাকা, আলু ৬০ টাকা, ডিম ৬০ টাকা, এমনিভাবে সবগুলি নিত্য প্রয়োজনীয় সে জিনিসের দাম বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে মৌলভীবাজারের যে বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো কার্যক্রম নেই বললেই চলে। এ বিষয়ে কথা বলেছিলাম ভোক্তা অধিকারের কর্মকর্তার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে তিনি বাজার নিয়ন্ত্রণ করেন, কিন্তু বলা যায় যে বাজার নিয়ন্ত্রণহীন অবস্থার কারণেই মৌলভীবাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস ইচ্ছে মতো দাম বৃদ্ধি করা হচ্ছে। যদিও মূল্য তালিকা থাকার কথা, কিন্তু সেই মূল্য তালিকা নেই, যার কারণে যার যেমন ইচ্ছে মৌলভীবাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি মাছের দামও বৃদ্ধি পেয়েছে, মাংসের দামও বৃদ্ধি পেয়েছে। ৮০০ টাকা মাংস বিক্রি হচ্ছে, অর্থাৎ ভরা মৌসুমে মাছের সংকট। এই অবস্থায় মৌলভীবাজারে যে সাধারণ মানুষ বাজারে যে এসে অনেকটাই নাবিশ্বাস হয়ে যাচ্ছে। দর্শক, মৌলভীবাজারের বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী সালে এলাহি কুটির কাছ থেকে। স্বাভাবিক হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের যাত্রী চলাচল। আরো জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম নৌপথ পাটুরিয়া দৌলতদিয়া। তো কারফিউ জারির শিথিল হওয়ার পরে কিন্তু চাঞ্চল্য ফিরে এসেছে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে।
তো আমরা যে বলতে চাই যে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের যে ব্যবসায়ীরা ছিল এবং যে যানবাহন শ্রমিক ছিল এবং যে এই চলমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনেকটাই তারা অসহায় হয়ে পড়েছিল। ব্যবসায়ীরা বলেছিল তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং তারা যেটি বলছেন যে এখন স্বাভাবিকভাবে যান চলাচল এবং ফেরি চলাচল হয়, তারা এখন অনেকটাই সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন যে আগে যেভাবে এই নৌপথে যানবাহন এবং যাত্রী পারাপার হতো এখন সেই আগের অবস্থাতেই ফিরে এসেছে। আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসি যে কর্তৃপক্ষ রয়েছেন ডিজিএম খালিদ নওয়াজের সাথে, তিনি যেটি বলেছেন যে আগের তুলনায় বরং যানবাহন এবং যাত্রী সংখ্যা এখন বেড়েছে। রাজস্ব আদায় যে চলমান আন্দোলন এবং যে কারফিউ জারির যে চলমান পরিস্থিতি, যে এই পরিস্থিতিতে অনেকটা রাজস্ব আয়টা অনেকটা কমে গিয়েছিল। তো এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসাতে সেই রাজস্ব আয়টা আগের অবস্থাতে এসে এবং রাজস্ব আয় এখন বাড়ছে বলে তিনি জানিয়েছেন। তিনি যেটি বলেছেন যে তাদের পর্যাপ্ত সংখ্যক ফেরি প্রস্তুত রয়েছে, যানবাহন এবং যাত্রী আসা মাত্রই তারা এখন পার করছে এবং এই ঘাট কেন্দ্রিক যাদের কর্মসংস্থানের রয়েছে তারা এখন অনেকটাই কর্মচাঞ্চল্য নিয়ে তারা কর্ম করে যাচ্ছেন। এবং আমরা এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আন্দোলন সংগ্রামের সময় এবং যে সময় এই পাটুরিয়া ঘাট এলাকাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং তারা সর্বদা প্রস্তুত রয়েছেন যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলার জন্য, যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। সেই জন্য পদ্মা সেতু চালুর পরে কিন্তু সেই ভোগান্তিটা এখন আর নেই বলে জানিয়েছে যাত্রী এবং পরিবহন চালকরা। এবং যাত্রীরা যেটি বলছে এখন তারা স্বাভাবিক হওয়াতে এখন তারা স্বাচ্ছন্দ্যেই তাদের নিজ গন্তব্যে পৌঁছতে পারছেন। তো এই ছিল আমার কাছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের সর্বশেষ খবর। দর্শক, মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল আলিম। কারফিউ শিথিল যত বাড়ছে ততই স্বাভাবিক হচ্ছে জনজীবন। এই বিষয়ে দর্শক আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। কারফিউ শিথিল থাকায় সাধারণ মানুষের জনজীবন একেবারেই স্বাভাবিক। গত কয়েকদিন ধরে যেহেতু কারফিউ শিথিলের সময় বেড়েছে, সেহেতু মানুষের চলাচল, যানবাহন সব কিছুই কিন্তু আগের মতোই চলছে। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। ফলে মানুষজন কিন্তু একেবারেই স্বাভাবিক দিনের মতোই চলাফেরা করছেন। আমরা যদি ক্যামেরার চোখে একটু দর্শকদের দেখাতে চাই, এই রাস্তাটি একেবারে ব্যস্ততম সড়ক, সাহেববাজার 0 পয়েন্টের যে সড়ক। ব্যাটারি চালিত রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল, অন্যান্য যানবাহনও এর সড়ক দিয়ে চলাচল করছে। কোনো রকম প্রতিবন্ধকতা, বাধা কোনো কিছুই নেই। একেবারে স্বাভাবিকভাবে অন্য দিনগুলিতে যেভাবে মানুষ চলাচল করছে সেভাবেই মানুষ আজও চলাচল করছে। এবং যেহেতু অফিস সময় এবং অফিসের সময়ের কারণেও মানুষ বিভিন্ন অফিস আদালতে যাচ্ছেন, আদালত পাড়াও এই সড়ক দিয়ে যেতে হয়। ফলে এইখানেও কিন্তু মানুষের একটা যে ভিড় সেটি আমরা দেখছি। ব্যাংকিং কার্যক্রম সেটিও স্বাভাবিক আছে। আমরা যারা এই অঞ্চলে যারা ব্যাংকিং কার্যক্রম এসেছেন তাদের সঙ্গে যখন কথা বলেছি, তারা বলছেন যে অন্যান্য সময়গুলিতে যেভাবে তারা ব্যাংকিং কার্যক্রম চালিয়েছেন এখনও নির্বিঘ্নে সেই ব্যাংকিং কার্যক্রমগুলি চলছে। বলা যায় স্বাভাবিক দিনগুলির মতোই কারফিউ শিথিলতার এই সময়টিতে মানুষজন তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। এছাড়া রাজশাহী থেকে সকল দূরপাল্লার বাস যেগুলো ছেড়ে যায় রাজশাহী টার্মিনাল থেকে, সেগুলো ছেড়ে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং বাস মালিক সমিতির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে কারফিউ শিথিলের যে সুযোগটি তারা পেয়েছিলেন তখন থেকে যে বাস চলাচল তারা শুরু করেছিলেন সেটি এখনও অব্যাহত রেখেছেন এবং স্বাভাবিক দিনের মতোই তারা বাস চলাচল করছেন। যাত্রীরাও তাদের স্বাভাবিক দিনের মতোই আসছেন, কোনো রকম সংকট ছাড়াই তারা চলাচল করতে পারছেন। এছাড়া রাজশাহী বিমানবন্দর থেকে যে বিমানগুলি প্রতিদিন ছেড়ে যায় সেগুলো যাতায়াত করছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। একেবারেই সাধারণ দিনের মতো রাজশাহীর মানুষের জনজীবন চলছে। গাড়ি ঘোড়া থেকে শুরু করে অফিস, আদালত, ব্যাংক এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলি স্বাভাবিক দিনে খোলে সেগুলো খুলেছে এবং মানুষজনের স্বাভাবিক জীবনে ফিরে আসার যে প্রয়াস সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং মানুষজন যেটি বলছেন যে কারফিউ শিথিলের যে অবস্থা এখন চলছে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত, সেটি আরেকটু বাড়ালে হয়তো মানুষজনের স্বাভাবিক জীবনের যে
ফিরে আসা বা রাত্রি 10টা পর্যন্ত করলে কিংবা আর 12টা পর্যন্ত যদি সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত করা হয় তাহলে মানুষ আরও স্বাভাবিক জীবনে ফিরে আসার যে কাজ সুযোগ সেটি কাজে লাগাতে পারবেন এবং মানুষজন সেটি দাবি করছেন। ধীরে ধীরে হয়তো কারফিউ উঠে যাবে, এটিও তারা প্রত্যাশা করেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, কারফিউ শিথিল যত বাড়ছে ততই স্বাভাবিক হচ্ছে জনজীবন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী শাহেদ। বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। কুষ্টিয়ায় আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। সব ধরনের চালের দামই কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা করে। আমি রয়েছি কুষ্টিয়ার খুচরা বাজার চালের পৌর বাজারে। এ বাজারের আমি যদি আজকের বাজার দর জানাই, যেমন সরু মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় সরু মিনিকেট চালের দাম কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 68 টাকা কেজি দরে এবং কাজললতা চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আর মোটা আটার চাল সেটি কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, যেটি কেজিতে 4 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। আসলে দফায় দফায় এই চালের দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা ক্ষোভ প্রকাশ করে বলছে যে আসলে এই যে দফায় দফায় মিল মালিকদের চালের দাম বৃদ্ধি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারা এক প্রকার খাদ্য বিভাগ এবং বাজার মনিটরিংয়ের সাথে যারা জড়িত তাদের উপরে ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে কোনোভাবেই যারা বাজার মনিটরিং কর্মকর্তা রয়েছেন এবং যারা বাজার দেখভালের দায়িত্ব রয়েছেন তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন না করার কারণেই দফায় দফায় মিল মালিকরা চালের দাম বাড়িয়ে দিচ্ছেন। তবে এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে তাদের আসলে করার কিছু নেই, কারণ তারা মিলগেট থেকে যে দামে কিনে সেই দামেই কিন্তু বাজারে বিক্রি করছে। যখন মিলগেটে দাম বাড়ে তখন কিন্তু তারা 2 টাকা বা 3 টাকা বাড়তি দামে অর্থাৎ লাভ রেখে তারা বাজারে বিক্রি করছে। এখানে আসলে তাদের কোনো হাত নেই। যদি মিল থেকে কম দামে তারা চাল কিনতে পারে তবেই কিন্তু কম দামে বেচতে পারবে। আর এ বিষয়ে আমি মিল মালিকদের সাথে কথা বলেছি। মিল মালিকদের যেটি দাবি বরাবরের মতোই, তারা বলছেন যে ধানের দাম বেশি এবং উৎপাদন খরচ বেশি হয়, তাদের কিন্তু চালের দাম বৃদ্ধি করতে হচ্ছে। তাই যতদিন না পর্যন্ত ধানের দাম এবং উৎপাদন খরচ কমবে ততদিন চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই। এদিকে দীর্ঘদিন ধরে এই যে দফায় দফায় চালের দাম বৃদ্ধির ফলে একেবারে নাবিশ্বাস উঠেছে সাধারণ ভোক্তারা। তাই তারা বলছেন যে কোনো মূল্যে এই চালের দাম নিয়ন্ত্রণ করার কথা। আর এদিকে যদি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় 250 থেকে 300 চালকল রয়েছে, যেখান থেকে প্রতিদিন প্রায় 600 ট্রাক দেশের বিভিন্ন জেলায় চাল চলে যায়। যদি এই কুষ্টিয়ার চালের বাজার নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু দেশের চালের দাম আবারও বাড়বে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। শুনশান আর নীরবতা বিরাজ করছে পর্যটন কেন্দ্রগুলোতে। আরো জানবো দর্শক, খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। আঞ্চলিক অস্থিরতা এবং প্রাকৃতিক দুর্যোগের একের পর এক ঘটনায় খাগড়াছড়ির পর্যটন খাত আসলে মুখ থুবড়ে পড়েছে। সর্বশেষ কোটা ইস্যুতে আসলে খাগড়াছড়ির যে পর্যটন খাত আসলে ধসের মুখোমুখি অবস্থায় আছে। আমি আছি এখন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পার্কে। এই পার্কে আসলে প্রতিদিন যেখানে 4 থেকে 500 মানুষের উপস্থিতি হতো সেখানে আসলে এখন একদম শুনশান আর নীরবতা। এখানে আসলে গত 15 দিন ধরে আসলে কোনো রকম পর্যটক নেই বললেই চলে। একই সাথে খাগড়াছড়ির রিসাং ঝর্ণা, আলুটিলা, মায়াবিনী লেক, ডিসি পার্ক সহ অন্যান্য যে স্পটগুলো আছে সেই স্পটগুলোতেও আসলে পর্যটকদের কোনো উপস্থিতি নেই বললেই চলে। এতে আসলে হতাশা প্রকাশ করেছেন পর্যটন সংশ্লিষ্টরা। একই সাথে রাঙামাটির যে সাজেক, যেখানে প্রতিদিন 500 থেকে 700 পর্যটকের উপস্থিতি হতো, সেখানেও আসলে একদম শূন্য পর্যটক বলেই আমরা জানতে পেরেছি। এতে এই 15 দিনে প্রায় 3 থেকে 4 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জেনেছি। গত কয়েক বছর ধরে খাগড়াছড়ির পর্যটন খাত কিন্তু মানে আশানুরূপ ব্যবসা করতে পারছে না। স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা বলছেন যে আসলে একের পর এক অস্থিতিশীল পরিস্থিতির কারণে এখানকার যে পর্যটন খাত রয়েছে সেটি আসলে ভালোভাবে ব্যবসা করতে পারছে না এবং এই রকম পরিস্থিতি চলতে থাকলে এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা ব্যাপক লোকসানের মুখে পড়বেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আসলে এই ছিল খাগড়াছড়ির পর্যটনের সর্বশেষ।
দর্শক, শুনশান আর নীরবতা বিরাজ করছে পর্যটন কেন্দ্রগুলোতে। এই বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী অপু দত্তের কাছ থেকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।